এক যুগ পর সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনায় বেগম জিয়া, প্রধান উপদেষ্টার অভিনন্দন। অভ্যুত্থানে মানুষের পাশে থেকে আস্থা অর্জন করেছে সেনাবাহিনী, বললেন ডক্টর ইউনূস। ছাত্র জনতার আত্মত্যাগ মাথায় রেখে সুষ্ঠু নির্বাচন হবে, বললেন নবনিযুক্ত সিইসি। নতুন কমিশনে আছেন আমলা, বিচারক, সেনা কর্মকর্তা সহ 4 জন। প্রজ্ঞাপন জারি। টবি ক্যাডম্যানকে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের পরামর্শক নিয়োগ। বিচারের শুদ্ধতার জন্য দলের বিরুদ্ধে ব্যবস্থার বিধান রাখা হয়নি অধ্যাদেশে, জানালেন উপদেষ্টা। সময় সংবাদে সঙ্গে আছি আমি মাকসুম আলম খান। জুলাই আন্দোলনে ইতিবাচক ভূমিকায় সশস্ত্র বাহিনীর ওপর মানুষের আস্থা আরও বেড়েছে জানিয়ে ডক্টর ইউনূস বলেছেন, বহিঃশত্রুর আক্রমণ ঠেকাতেও প্রস্তুতি থাকা প্রয়োজন। বিকেলে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনায় বক্তব্য রাখেন তিনি। এর আগে দিনের শুরুতেই শিখা অনির্বাণেও ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা সহ 3 বাহিনীর প্রধান। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রতি বছরের মতো এবারও বর্ণাঢ্য সংবর্ধনার আয়োজন ঢাকা সেনানিবাসে। সেনাকুঞ্জের এই আনুষ্ঠানিকতায় বিকেল 4টার পর যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রতিরক্ষা বাহিনীতে কর্মরত এবং অবসরে যাওয়া অফিসারদের বর্ণিল এই মিলন মেলায় উপস্থিত হয়েছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা, ছিলেন বেসামরিক ব্যক্তিবর্গও। সংবর্ধনায় আনুষ্ঠানিক ভাষণ দেন প্রধান উপদেষ্টা। বেগম জিয়ার উপস্থিতিকেও স্বাগত জানান তিনি। আজ আমরা বিশেষভাবে সৌভাগ্যবান এবং সম্মানিত যে বাংলাদেশের 3 বারের নির্বাচিত প্রধানমন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া আজ এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন। এক যুগ ধরে তিনি এই মহাসম্মেলনীতে অংশগ্রহণ করার সুযোগ পান নাই, আজকে সুযোগ পেয়েছেন। আমরা সবাই আনন্দিত এবং গর্বিত যে আমরা এই সুযোগ দিতে পেরেছি আপনাকে। জুলাই আন্দোলনে সশস্ত্র বাহিনীর ভূমিকায় মানুষের আস্থা আরও বেড়েছে জানিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, বহিঃশত্রুর আক্রমণ ঠেকাতেও প্রস্তুতি থাকা প্রয়োজন। ৭১-এর মুক্তিযুদ্ধে আমাদের সশস্ত্র বাহিনীর এই অবদান বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখিত থাকবে। বাংলাদেশ বর্তমানে অন্যতম বৃহৎ নারী শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে বিশ্বে পরিচয় লাভ করেছে। সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এবং পরবর্তী সময়ে দেশের ক্রান্তি লগ্নে সশস্ত্র বাহিনী বরাবরের ন্যায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। দেশের ছাত্র জনতা এবং সাধারণের পক্ষে দাঁড়িয়ে সশস্ত্র বাহিনী আবারও দেশের মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে স্বীকৃতি লাভ করেছে। এর আগে সকালে শিখা অনির্বাণে দিবসটি উপলক্ষে ফুল দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর সেখানে শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা। রীতি অনুযায়ী ফুল দেন 3 বাহিনী প্রধানও। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। সেনাকুঞ্জে আছেন রিপোর্টার নাজমুস সাহেলিহি, সরাসরি যাচ্ছি তার কাছে। বেগম খালেদা জিয়া এই মুহূর্তে আসলে এই অনুষ্ঠান স্থল ত্যাগ করছেন। তিনি আসলে বের হওয়ার পথে আসলে বিভিন্ন তার শুভাকাঙ্ক্ষী অনুরাগীরা তাকে অভিবাদন জানাচ্ছেন এবং তিনিও হাত নেড়ে জবাব দিচ্ছেন এবং তিনিও আসলে হাসি মুখে পরিচিত জনদের তিনি কুশল বিনিময় করছেন, তিনিও খোঁজ খবর নিচ্ছেন। দীর্ঘ 12 বছর পর তিনি সেনাকুঞ্জের কোনো প্রোগ্রামে আসলেন বেগম খালেদা জিয়া। এই জন্য প্রথমেই ডক্টর মোহাম্মদ ইউনূস তার বক্তব্যের শুরুতেই এটিকে তার সরকারের একটি বড় অর্জন এবং তিনি বলছেন যে এই জন্য তিনি গর্বিত এবং গৌরবান্বিত। তিনি বলছেন যে বেগম খালেদা জিয়া 12 বছর এই সেনাকুঞ্জের প্রোগ্রামে আসতে পারেননি, তারা তাকে আনতে পেরেছেন, এই জন্য তিনি গর্বিত এবং তিনি বলছেন তিনি এই জন্য গৌরব অনুভব করছেন। এছাড়া যখন বেগম খালেদা জিয়া শুরুতে 4টার কিছু আগে এখানে এসে উপস্থিত হয়েছিলেন, তখনই ডক্টর মোহাম্মদ ইউনূস সবার আগে তিনি ছুটে গিয়েছেন বেগম খালেদা জিয়াকে যে নির্দিষ্ট আসরে বসানো হয়েছিল সেখানে, এবং তিনি সেখানে গিয়ে তার কুশল বিনিময় করেছেন, তার সঙ্গে তিনি কথা বলেছেন এবং তিনি তার শারীরিক খোঁজ খবর নিয়েছেন। বেগম জিয়াও
বেশ হাস্যোজ্জ্বলভাবে তাকে বিভিন্নভাবে তিনিও বেশ হাস্যোজ্জ্বলভাবে তার অভিবাদন গ্রহণ করেছেন এবং তিনিও সেখানে নানাভাবে তিনিও কুশল বিনিময় করেছেন, জানতে চেয়েছেন তার শারীরিক খোঁজ খবর এবং তিনি সেখানে তার সুস্থতা কামনা করেছেন। তার বক্তব্যে তিনি কিন্তু সেগুলো এসে বলেছেন। বেগম খালেদা জিয়াকে কেন্দ্র করে আজকের সমাবেশে আজকের যে সশস্ত্র বাহিনীর যে দিবস, সেই দ্বিতীয়ার্ধের যে অনুষ্ঠান, সেখানে বলা চলে এক ধরনের উৎসব উদ্দীপনা তৈরি হয়েছে এবং এই অনুষ্ঠানের প্রধান আগ্রহ এবং মূল কেন্দ্রবিন্দু কিন্তু বেগম খালেদা জিয়া আসার পর থেকে তাকে ঘিরে আসলে তৈরি হয়েছে। একদিকে যেমন তার সময়ে কর্মরত বিভিন্ন সেনাবাহিনীতে দায়িত্বরত যে সমস্ত অফিসাররা ছিলেন তারা যেমন এখানে ছুটে এসেছেন, তারা একে অপরের সঙ্গে কথা বলছেন, হাসি আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করছেন, দীর্ঘদিন পর তারা একত্রিত মিলিত হতে পেরে। ঠিক একইভাবে রাজনৈতিক যে সহকর্মীরা রয়েছে তারাও কিন্তু এখানে বিভিন্নভাবে একটি প্ল্যাটফর্ম পেয়ে একত্রিত হতে পেরে তারাও হাসি এবং আড্ডায় এখানে মেতে উঠেছেন। বেগম খালেদা জিয়া আসার পর থেকে এখানে আলোচনার মূল কেন্দ্রবিন্দু খালেদা জিয়া এবং তাকে কেন্দ্র করে আসলে এখানে যে মূল আগ্রহ সেটি আসলে তৈরি হয়েছে। একদিকে রাজনীতিবিদরা তাকে যেখানে বসতে দেওয়া হয়েছিল সেখানে সবাই তার দীর্ঘদিনের যে রাজনৈতিক সহকর্মী সহযোদ্ধারা রয়েছেন তারা সবাই সেখানে ছুটে গিয়েছেন এবং হাসি মুখে তাকে অভিবাদন জানিয়েছেন এবং তাকে বিভিন্ন তার খোঁজ খবর নিয়েছেন শারীরিক অবস্থা। বেগম জিয়াও সেই সমস্ত বিষয়গুলোকে আসলে হাসি মুখে তিনিও তাদের জবাব দিয়েছেন, কুশল বিনিময় করেছেন, তিনি যতটুকু পেরেছেন সবার খোঁজ খবর নিয়েছেন। এখন তিনি বের হয়ে যাচ্ছেন এখান থেকে এবং সেটিকে কেন্দ্র করে আসলে সাংবাদিক, সেটিকে কেন্দ্র করে বিভিন্ন রাজনীতিক এবং বিভিন্ন স্তরের মানুষের মধ্যে আসলে উৎসাহ উদ্দীপনা এবং সবাই আসলে বেগম জিয়াকে ঘিরে ধরেছেন এবং তার কুশল বিনিময় করছেন তার সঙ্গে এবং তার শারীরিক বিভিন্ন আসলে যেই অসুস্থতা রয়েছে তার অসুস্থতা রোগ মুক্তির জন্য আসলে দোয়া করছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস প্রথমে সেই কিন্তু এই বিষয়টি বলেছেন এবং তিনি বলছেন যে বেগম খালেদা জিয়া এতদিন পরে এখানে এসেছে, যে কারণে তিনি এখানে গর্বিত এবং তিনি বলছেন তারা সে সৌভাগ্যবান, তিনি সেটিকে আসলে বলেছেন। এর পাশাপাশি বেগম খালেদা জিয়া যেহেতু প্রায় 7 বছর পর কোনো অনুষ্ঠানে প্রকাশ্যে এইভাবে জনসম্মুখে আসলেন, সুতরাং বেগম খালেদা জিয়াকে কেন্দ্র করে এই মঞ্চে এখানে বিশেষ একটি আগ্রহ, তিনি আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন এবং তার দীর্ঘদিনের রাজনৈতিক যে সহকর্মী সহযোদ্ধা তারা সেখানে ছুটে আসছেন, তার সঙ্গে কুশল বিনিময় করছেন, খোঁজ খবর নিচ্ছেন। বেগম জিয়াও আসলে সেখানে হাত নেড়ে তাদের যেই অভিবাদন তা তিনি গ্রহণ করেছেন এবং তিনি তাদেরকে বিভিন্নভাবে তিনিও খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছেন। বলা চলে দুপুরের পর থেকে খালেদা জিয়া যখন থেকে এখানে এসেছেন সেটিকে কেন্দ্র করে আসলে বেগম জিয়া এখানে হয়ে ওঠেন আলোচনার কেন্দ্রবিন্দু এবং আগ্রহের মূল জায়গা। এখন পর্যন্ত তিনি বক্তব্য দিয়ে প্রধান উপদেষ্টা তার বক্তব্যে সেই বিষয়টিকে বলেছেন যে 12 বছর পর বেগম খালেদা জিয়া এখানে এসেছে, যে কারণে তিনি গৌরব অনুভব করছেন এবং তিনি বলছেন যে এটি তাকে এখানে আনতে পেরে তিনি আসলে সৌভাগ্যবান। এবং আমরা দেখেছি যে বেগম খালেদা জিয়াকে কেন্দ্র করে যে আগ্রহ উদ্দীপনা, তার দীর্ঘদিনের সহযোদ্ধা এবং রাজনৈতিক যে সতীর্থ যারা রয়েছেন তাদের মধ্যে এক ধরনের উদ্দীপনা কাজ করছে এবং তারা বিভিন্নভাবে বেগম খালেদা জিয়ার কাছে ছুটে এসেছেন, তার শারীরিক খোঁজ খবর নিয়েছেন। বাকিরাও আসলে তার কাছে এসে বিভিন্নভাবে তাকে কুশল বিনিময় করেছেন, তার শারীরিক খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছেন। খালেদা জিয়াও তাদেরকে হাত নেড়ে শুভেচ্ছা জানিয়েছেন এবং তিনিও আসলে নানাভাবে বিভিন্ন জনের খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছেন। 7 বছর পর বেগম খালেদা জিয়াকে মাঠে পেয়ে, প্রকাশ্যে পেয়ে রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে যেমন উৎসাহ উদ্দীপনা কাজ করছে, এমনি বিভিন্নভাবে এখানে যারা ছিল তাদের আমরা দেখতে পাচ্ছি যে এখন তিনি লিফট থেকে বেগম খালেদা জিয়াকে বের করে নিয়ে আসা হচ্ছে এবং তার গাড়ি আসলে প্রস্তুত, তাকে এখান থেকে নিয়ে যাওয়া হবে তার ফিরোজার বাসা, গুলশানে ফিরোজার বাসায়।
দীর্ঘ ৭ বছর পর প্রকাশ্যে কোন অনুষ্ঠানে যোগ দিয়েছেন বেগম খালেদা জিয়া। ঢাকা সেনাকুঞ্জ থেকে যুক্ত হয়ে সেই খবর জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার নাজমুস সালেহি যেমনটা জানাচ্ছিলেন যে এক যুগ পর সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনায় যোগ দেন বিএনপি চেয়ারপারসন বেগম জিয়া। অনুষ্ঠান স্থলে তাকে অভিনন্দন জানান প্রধান উপদেষ্টা। এ সময় খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। পুরো গাড়িবহর ঘিরে তখন নেতাকর্মীদের উচ্ছ্বাস। ৭ বছর পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কোনো অনুষ্ঠানে প্রকাশ্যে ও সশরীরে উপস্থিত হচ্ছেন। গুলশানের বাসভবন ফিরোজা থেকে বের হতে দেরি হলো আধা ঘন্টা। বৃহস্পতিবার 3:30টায় যখন তিনি বের হন, সাথে ছিলেন তার ব্যক্তিগত চিকিৎসক ও প্রেসিং মেম্বার ছাড়াও অনেকেই। বিকেল 3:45টার দিকে বেগম জিয়াকে বহন করা গাড়িবহর ঢাকা ক্যান্টনমেন্টের সেনাকুঞ্জে প্রবেশ করে। তাকে বরণ করে নেন সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানে ততক্ষণে যোগ দেন প্রধান উপদেষ্টা সহ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি ও কূটনীতিকরা। এ সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে কুশল বিনিময় করেন কিছুক্ষণ। এবারে সশস্ত্র বাহিনী দিবসে বিএনপি চেয়ারপারসন ছাড়াও আমন্ত্রণ জানানো হয় দলটির মহাসচিব সহ 27 জনকে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথেও বিএনপিকে আমন্ত্রণ জানায় সশস্ত্র বাহিনী। 2010 সালের 13 নভেম্বর মইনুল রোডে তার স্বামী জিয়াউর রহমানের বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছিল বিএনপি নেত্রীকে। সেই ক্যান্টনমেন্টে সশস্ত্র বাহিনী দিবসে অতিথি হিসাবে সবশেষ 2012 সালে দিবসটি উপলক্ষে সেনাকুঞ্জে গিয়েছিলেন বেগম জিয়া। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। জুলাই আগস্টের আত্মত্যাগকে সামনে রেখে দেশে একটি সুষ্ঠু নির্বাচন করতে চান নতুন সিইসি এএমএম নাসির উদ্দিন। সময় সংবাদকে দেয়া সাক্ষাৎকারে তিনি জানান, অবাধ নির্বাচনের জন্য যা যা করা দরকার সবই করবেন। 2014, 18 আর 24-এর মতো কলঙ্কজনক নির্বাচন যেন না হয় তা নিশ্চিত করা হবে বলেও জানান সিইসি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বৃহস্পতিবার সিইসি ও 4 জন নির্বাচন কমিশনার নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পেয়েছেন অবসরপ্রাপ্ত সচিব এএমএম নাসির উদ্দিন। অন্যদিকে 4 জন নির্বাচন কমিশনার হলেন সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আব্দুর রহমান এল মাসুদ, সাবেক যুগ্ম সচিব তহমিদা আহমদ ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। আসলে আমি তো আগে জানতাম না। দায়িত্ব পাওয়ার পরপরই সময় সংবাদের মুখোমুখি হয়ে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সর্বোচ্চ উদ্যোগ নেয়ার কথা জানান নবনিযুক্ত সিইসি। প্রাণ দিল, আহত হলো, নিহত হলো, রক্ত দিল, শহীদ হলো। জুলাই আগস্টে কত লোক প্রাণ দিল। তার মধ্যে অনেক দাবির মধ্যে একটা বড় ছিল যে ভোটের অধিকার প্রতিষ্ঠা। সেই রকম একটা গুরু দায়িত্ব, এই যে অধিকার প্রতিষ্ঠার যে একটা দায়িত্ব, এটা ঘাড়ে নিয়েই আমাকে আগাইতে হবে। আমি একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন জাতিকে উপহার দিতে চাই। এইটা দিতে গেলে কি কি করতে হবে এটা আমাকে বুঝতে হবে আগে গিয়ে বসে। এটা আমি বোঝার চেষ্টা করব আগে যে কি কি কোন কোন জায়গায় হাত দিলে আমি এই কাজটা করতে পারবো। তা আমি সৌভাগ্যবান বলবো একদিক থেকে যে আমাদের একটা রিফর্মস কমিশন কাজ করছে এবং আন্ডার অ্যাবল লিডারশিপ অব মিস্টার বদিউল আলম মজুমদার, ডক্টর বদিউল আলম মজুমদার, ওনারা বিশেষজ্ঞ মানুষ। এই কমিশনটা কাজ করছে, সুতরাং বোঝা কোনো অসুবিধা হবে না। অবাধ নির্বাচনের জন্য যা যা প্রয়োজন সবই করা হবে বলেও জানান তিনি। যেখানে যেখানে হোলস থাকবে সেই হোলসগুলো প্লাগ দিয়ে বন্ধ করার দায়িত্ব এটা হবে আমার। আমি এমন একটা পরিবেশ সৃষ্টি করার জন্য উদ্যোগ নিব যে পরিবেশে মানুষ একদম স্বতঃস্ফূর্তভাবে তার ভোটটা তার যাকে দিতে চান তাকে যাতে দিতে পারে সেই ব্যবস্থা ইনশাল্লাহ আমি করবো। সেটাই হবে আমার কমিটমেন্ট। 2014, 2018 ও 2024-এর মতো কলঙ্কজনক নির্বাচন যাতে আর না হয় তা নিশ্চিত করা হবে বলেও জানান নবনিযুক্ত সিইসি। শুরু করার চেষ্টা করবে ইনশাল্লাহ। ফারজানা আক্তার, সময় সংবাদ, ঢাকা। বিচারের শুদ্ধতার জন্যই রাজনৈতিক দলের বিচারের বিধান রাখা হয়নি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধিত অধ্যাদেশে। বৃহস্পতিবার ট্রাইব্যুনালের সংস্কার কাজ পরিদর্শন শেষে এই কথা বলেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এদিকে চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক হিসেবে নিয়োগ পেয়েছেন ব্রিটিশ আইনজীবী টবি ক্যাডম্যান। দল হিসেবে আওয়ামী লীগের বিচারের দাবি ছিল অন্তর্বর্তী সরকারের ভেতরে বাইরে। বলা হচ্ছিল সংশোধিত ট্রাইব্যুনাল আইনে রাখা হবে এমন বিধান, কিন্তু সংশোধনের পরও আইনে রাখা হলো না এরকম কিছুই।
বৃহস্পতিবার ট্রাইব্যুনালের সংস্কার কাজ পরিদর্শন করেন আইন ও গণপূর্ত উপদেষ্টা। কেন রাজনৈতিক দলের বিচারের বিধান রাখা হয়নি জানতে চাইলে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, বিচারের শুদ্ধতার জন্যই এমন সিদ্ধান্ত। একই কারণে কিছু কিছু ক্ষেত্রে ট্রাইব্যুনালের আদেশের বিরুদ্ধে আপিলের বিধানও যুক্ত করা হয়েছে বলেও জানান তিনি। সবাই মিলে চিন্তা করেছে যে এই বিচারের শুদ্ধতা রক্ষার জন্য রাজনৈতিক দলের ইস্যু আনা উচিত না। বিষয়টিকে ইউনূস সরকারের বোধোদয় বলে মনে করেন সিনিয়র আইনজীবী জেডাই খান পান্না। সুযোগ পেলে শেখ হাসিনার পক্ষে আইনি লড়াই করার ঘোষণাও দেন তিনি। ডক্টর ইউনূস মিনুয়েল বোধহয় রিয়েলাইজ করছেন যে এই সংশোধন এগুলো করা ঠিক হবে না। যদি সুযোগ হয় তাহলে শেখ হাসিনার পক্ষেই লড়াই করব ট্রাইব্যুনাল কেন, সব মামলাতেই। এদিকে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অপরাধ ও মানবাধিকার আইনজীবী টবি ক্যাডম্যানকে চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। এই ব্রিটিশ আইনজীবী ৭১-এর মানবতাবিরোধী অপরাধের বিচারের সময় অভিযুক্তদের পক্ষের আইনজীবী হিসেবে বাংলাদেশে আসতে চাইলেও তখন তাকে ঢাকায় প্রবেশ করতে দেয়নি আওয়ামী লীগ সরকার। বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৩টি মামলার বিচারিক কার্যক্রম শুরু হয়েছে, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার মন্ত্রিসভার সদস্য, আমলা, পুলিশ সদস্যদের আসামি করা হয়েছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে সন্তানদের কাছে পাচ্ছেন মার্কিন নাগরিক রবার্ট গ্যারিসন। 2 সন্তানের খোঁজে আমেরিকা থেকে ঢাকায় আসেন তিনি। বৃহস্পতিবার হাইকোর্টের রায়ে বলা হয়, প্রতি শুক্র ও শনিবার বেলা 11টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত ঢাকার বাসায় সন্তানদের সঙ্গে সময় কাটাতে পারবেন গ্যারিসন। আদালতের আদেশে সন্তুষ্ট মার্কিন এই নাগরিক। 2018 সালে যুক্তরাষ্ট্রের নাগরিক রবার্ট গ্যারিসন ও বাংলাদেশি ফারহানা করিমের বিয়ে হয়। বসবাস করতে থাকেন আমেরিকাতে। তাদের ঘরে আসে একটি সন্তান। গ্যারিসনের আইনজীবী বলছেন, স্ত্রী ফারহানা আবার অন্তঃসত্ত্বা হলে বোন মায়ের সঙ্গে থাকার কথা বলে বাংলাদেশে আসেন। এরপর গ্যারিসনের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। পারিবারিক দ্বন্দ্বে মায়ের কাছে থাকা সন্তানকে ফিরে পেতে ঢাকায় আসেন এই মার্কিন নাগরিক। শুরু করেন আইনি লড়াই। প্রতি সপ্তাহের শুক্রবার এবং শনিবার সকাল 11টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত গ্যারিসন রবার্ট রুটেলের যে বাংলাদেশের যে বাসা বা যে ঠিকানা আছে, সেই ঠিকানায় প্রতি সপ্তাহে এই বাচ্চা তার বাসায় থাকবে বসুন্ধরাতে। এটা হচ্ছে অনারেবল কোর্টের আজকে আদেশ আর কি। নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে রাজধানীর কোতোয়ালি থানায় হওয়া 2010 সালের একটি মানহানির মামলা বাতিল করেছেন হাইকোর্ট। বিচারপতি AKM আসাদুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ 24 অক্টোবরে এই আদেশ দেন। আদালত আদেশে বলেছেন, ডক্টর ইউনূসকে হয়রানি করতেই মামলাটি করা হয়েছিল, আর এতে আদালতকে ব্যবহার করেছিলেন বাদী। এদিকে হাইকোর্টের একই বেঞ্চ শ্রম আদালতে ডক্টর ইউনূসের বিরুদ্ধে হওয়া 5টি মামলার কার্যক্রমও বাতিল করে দেন। আদালত বলেছেন, ঢাকার 3য় শ্রম আদালতে হওয়া মামলাগুলো যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করা হয়নি। মামলাগুলো করে বাদী আদালতের সময় নষ্ট করেছেন। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় আত্মসমর্পণের পর জামিন পেয়েছেন সাংবাদিক শফিক রেহমান। সকালে ঢাকা মহানগর দায়রা আদালত তার জামিন মঞ্জুর করেন। এদিন খালাস চেয়ে আবেদন করেন তার আইনজীবীরা। এর আগে সকাল 9:30টায় আত্মসমর্পণ করতে আদালতে আসেন শফিক রেহমান। শুনানি শেষে জামিন মঞ্জুর করেন আদালত। আইনজীবীরা জানান, সাজা মওকুফের আবেদনের তারিখ পরে জানাবেন আদালত। মামলা থেকে দ্রুত অব্যাহতির দাবি শফিক রেহমানের। আমার বিরুদ্ধে হত্যা মামলা হচ্ছে কেন? হত্যা মামলা হওয়া উচিত সেই ব্যক্তির বিরুদ্ধে যিনি হত্যা করেছেন একজন সাধারণ কর্মচারীকে। আজকে জনাব শফিক রেহমান উপস্থিত হয়ে বিজ্ঞ মহানগর দায়রা জজ আদালতে আপিল করেছেন এবং সেই সাথে জামিনও চেয়েছিলেন। বিজ্ঞ আদালত জামিন দিয়েছেন আত্মসমর্পণের এবং আপিল মঞ্জুর করেছেন। সময় সংবাদে আরও থাকছে। বিদ্যুৎ ও জ্বালানি খাতে 7 বছরে ভর্তুকি 8 গুণ বাড়লেও বাড়তি দামের অভিযোগ ব্যবসায়ীদের। বাজার ভিত্তিক দাম নির্ধারণের সুপারিশ সিপিডির, অনিয়ম বন্ধের তাগিদ ক্যাবের।
ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের প্রতিবাদে চলমান এই শ্রমিক আন্দোলন জোর করে নয়, বরং আলোচনার মাধ্যমে সুষ্ঠু সমাধান করতে হবে। সকালে এক সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের কাছে এই আহ্বান জানিয়েছেন গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য আনু মোহাম্মদ। তিনি আরও বলেন, কেউ দাবি নিয়ে এলেই তাদের অপরাধীর ট্যাগ দেয়া যাবে না। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য আনু মোহাম্মদ বলেন, বিগত সরকারের আমলে নিপীড়িত মানুষের মনে যে ক্ষোভ জমেছে তারই বহিঃপ্রকাশ এই বিক্ষোভ। তাই কেউ আন্দোলনে এলেই তাকে ট্যাগ না লাগিয়ে সমাধান নিয়ে আলোচনা করতে হবে। জোর জবরদস্তি কিংবা ধরপাকড় কিংবা কেউ আন্দোলন করলেই তাকে ট্যাগ লাগানো, এই প্রবণতাটা যেটা অতীতের সরকারের সময় ছিল, এইটা যেন অব্যাহত না থাকে। এটা আলোচনা করতে হবে, তাদের সাথে বিভিন্ন ধরনের সংগঠন আছে, তাদের সাথে আলোচনা করে সমাধান করতে হবে, সমাধানের পথে যেতে হবে। সম্মেলনে 13 দফা দাবি তুলে ধরে তিনি আরো বলেন, সমস্যা সমাধানে সরকারকে দ্রুত এগিয়ে আসতে হবে। এদিকে বিকল্প ব্যবস্থার আগে ব্যাটারি চালিত রিকশা বন্ধ না করে এসব বাহন তৈরির কারখানা এবং চার্জিং স্টেশনে নিয়মিত অভিযান ও তদারকি ব্যবস্থার তাগিদ দেন সড়ক দুর্ঘটনা গবেষকরা। যাতে নতুন কোনো রিকশা তৈরি না হয় সেটা আগে এখনই বন্ধ করতে হবে। চার্জিং স্টেশনগুলোতে অভিযান করতে হবে, অভিযোগ আছে কিনা। তারপর হচ্ছে যে রেস্ট অ্যাপ্লাই করতে হবে, যে সংখ্যা নির্ধারণ করার জন্য আবেদন নিতে পারে যে কতগুলো আছে। এছাড়া অটোরিকশাকে সাময়িকভাবে রেজিস্ট্রেশনের আওতায় আনার পরামর্শ বিশেষজ্ঞদের। চন্দ্রিমা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। সাংস্কৃতিক অঙ্গনেও এতদিন যাদের দেবতা বানানো হয়েছিল এবার তাদের মানুষের কাতারে আনা হবে। এছাড়া আগামীতে ধর্মের ভিত্তিতেও আলাদা করা হবে না কাউকে। মন্ত্রণালয়ের 7টি অগ্রাধিকার কার্যক্রম জানানোর সংবাদ সম্মেলনে এইসব প্রসঙ্গ সামনে আনেন উপদেষ্টা সহ বিভিন্ন ইনস্টিটিউট ও একাডেমির প্রধানরা। দেশের সংস্কৃতি বিকাশে নিজ মন্ত্রণালয়ের 7টি অগ্রাধিকার কার্যক্রম জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। শুরুতেই বাংলা একাডেমি, শিল্পকলা একাডেমি, নজরুল ইনস্টিটিউট ও জাতীয় গ্রন্থকেন্দ্র সহ বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানরা তুলে ধরেন সংস্কৃতি চর্চা নিয়ে তাদের পরিকল্পনা। সবার পরিকল্পনার মূলে রয়েছে জুলাই বিপ্লবকে কেন্দ্র করে কর্মকাণ্ড সাজানোর কথা। এ সময় রবীন্দ্রনাথ ঠাকুর ও শেখ মুজিবুর রহমানকে আওয়ামী লীগ দেবতা বানিয়েছিল অভিযোগ করে নজরুল ইনস্টিটিউটের মহাপরিচালক বলেন, তাদেরকে এবার মানুষের কাতারে নামিয়ে আনা হবে। আর শিল্পকলা একাডেমির মহাপরিচালক বলেন, বিগত সরকার তাজউদ্দিন আহমেদ সহ মুক্তিযুদ্ধে সর্বোচ্চ অবদানকারীদের মূল্যায়ন করেনি। আমরা যারা নতুন বাংলাদেশ তৈরি করতে যাচ্ছি, এই যে নতুন সাংস্কৃতিক ন্যারেটিভ তৈরি করতে যাচ্ছি, আমাদের কাজ হচ্ছে দেবতা থেকে আমাদের এই মানুষগুলোকে মানুষের কাতারে নামিয়ে আনা। বঙ্গবন্ধু কখনো রাখেনি মুক্তিযোদ্ধা, আমি মুক্তিযুদ্ধের সময় আমি শেখ মুজিব দেখেছি, কখনো পাটা চাটিনি। কিন্তু কথাটা হচ্ছে যখন পা চাটতে বাধ্য করেন, ওই 7ই মার্চের ভাষণ বারবার শোনায়, তখনই মনে হয় যে মানুষ যে এখানে আর কান ঝালাপালা হয়ে গেছে। জয় বাংলা, শেখ মুজিব আমাদের সম্পদ, মুক্তিযুদ্ধের সম্পদ, কিন্তু কখনোই এইভাবে না যে শেখ হাসিনার সম্পদ গত 15 বছরে যেভাবে পরিণত করেছিল। স্বাধীনতার আসল চেতনা এতদিন বাস্তবায়িত হয়নি মন্তব্য করে সংস্কৃতি উপদেষ্টা বলেন, বর্তমান সরকার বহুজন ও বহু ভাষাকে সংস্কৃতি চর্চার মূলে রেখেই কাজ করবে। জুলাই বিপ্লবের ভিডিও কন্টেন্ট প্রকাশের মাধ্যমে গণহত্যাকারীদের ভূমিকা তুলে ধরা হবে বলে জানান তিনি। স্বাধীনতার আসল চেতনা ছিল যে আমি আমার দেশ আমার মতো গর্ব এবং দেশটার মালিক সবাই হবে, রাইট? দুঃখজনকভাবে হলো সত্য যে এটা ঘটে নাই বলেই 24টা অবশ্যম্ভাবী হয়ে উঠেছে। 8টা বিভাগীয় শহরে ওয়ার্কশপ হবে, ফিল্ম মেকিং ওয়ার্কশপ, আপনার ভিজুয়াল কন্টেন্ট বলছি। তো সেখানে বাংলাদেশের শিশু নির্মাতারা যাবে, তারা ওয়ার্কশপ করাবে। এখন থেকে মত প্রকাশের স্বাধীনতা আরও বেগবান হবে বলে মনে করেন সংস্কৃতি উপদেষ্টা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কুয়েনসেল। সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপি চেয়ারপারসনের আন্তর্জাতিক উপদেষ্টা কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সহ আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ উপস্থিত ছিলেন। বৈঠকে বাংলাদেশ ও ভুটানের মধ্যে সম্পর্ক এবং স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সময় সংবাদে আরও থাকছে। মরুর বুকে ক্রিকেট ঝড় উঠছে কিছুক্ষণ পর শুরু হচ্ছে আবুধাবি টি10 লিগ। দিনের দ্বিতীয় ম্যাচে স্যাম পারমির বিপক্ষে মাঠে নামবে সাকিব আল হাসানের বাংলা টাইগার্স।
ইসলামী ব্যাংক থেকে অর্থ আত্মসাতের অভিযোগ ওঠায় বাংলাদেশ ব্যাংকের 17 কর্মকর্তাকে ফের তলব করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। কমিশনের উপপরিচালক ইয়াসির আরাফাতকে প্রধান করে 3 সদস্যের একটি অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে। তলব করা কর্মকর্তাদের মধ্যে আছেন বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম কার্যালয়ের পরিদর্শন বিভাগের উপপরিচালক, যুগ্ম পরিচালক, অতিরিক্ত পরিচালক পর্যায়ের 13 কর্মকর্তা, ঢাকায় প্রধান কার্যালয়ের একই পর্যায়ের 3 কর্মকর্তা এবং ইসলামী ব্যাংকের পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করা কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ের পরিচালক সরওয়ার হোসাইন। তাদের 8 ও 9 ডিসেম্বর দুদকে হাজির হতে বলা হয়েছে। বৃহস্পতিবার এই সংক্রান্ত চিঠি ইস্যু করেছে দুদক। গত 11 নভেম্বর এই কর্মকর্তাদের দুদকে হাজির হতে বললেও তারা অনুপস্থিত ছিলেন। বিদ্যুৎ ও জ্বালানি খাতে 7 বছরে ভর্তুকি 8 গুণ বেড়ে 32,000 কোটি টাকা ছাড়িয়ে যাচ্ছে বলে জানিয়েছেন গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। ভর্তুকির টাকা কোথায় খরচ হয় সেই প্রশ্ন তুলে ব্যবসায়ীরা বলছেন তারা বাড়তি দামেই জ্বালানি কিনছেন, এতে প্রতিযোগিতা সক্ষমতা কমেছে। এমন পরিস্থিতিতে বাজার ভিত্তিক দাম নির্ধারণের সুপারিশ করছে সিপিডি। এতে দ্বিমত করেছে ভোক্তা অধিকার সংগঠন ক্যাব। 2017 সালে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ভর্তুকির পরিমাণ ছিল 4,000 কোটি টাকা। চলতি বছর তা বেড়ে হতে পারে 32,000 এবং আগামী বছর 40,000 কোটি টাকা। দাম নির্ধারণ পদ্ধতি নিয়ে বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে সংলাপের আয়োজন করে সিপিডি। সেখানে ব্যবসায়ীরা জ্বালানির বাড়তি দাম ও ভর্তুকি নিয়ে তাদের অসন্তোষ প্রকাশ করেন। আপনার ওএনএম কস্ট বাড়ছে, মেইনটেনেন্স কস্ট বাড়ছে, স্পেয়ার পার্টসের কস্ট বাড়ছে, ফরেন কারেন্সি চলে যাচ্ছে, এই জায়গাগুলো আমাদের ডাউন টাইম বাড়ছে, এগুলো নিয়ে কিন্তু অ্যাড্রেস হওয়া দরকার। ভ্যাট কত হচ্ছে, ইম্পোর্ট প্রাইস কত, কারণ এখন এই প্রযুক্তির দুনিয়ায় যে কেউ কিন্তু খোঁজ নিয়ে জানতে পারে যে ইন্টারন্যাশনাল প্রাইসটা কত। আন্তর্জাতিক বাজারের সাথে মিল রেখে বিদ্যুৎ ও জ্বালানির দাম কমানো সম্ভব বলে মনে করে সিপিডি। গবেষণায় দেখানো হয় তেলের দাম লিটার প্রতি 10 থেকে 15 টাকা কমানো সম্ভব। ভোক্তার স্বার্থ বিবেচনা করে, জ্বালানি মন্ত্রণালয়ের সাস্টেইনেবিলিটির কথা বিবেচনা করে আমরা মনে করি যে এই মূল্য কাঠামো নির্ধারণের ক্ষেত্রেও একটা সংস্কারের সুযোগ রয়েছে। বিপিসির চেয়ারম্যান জানান, আসছে বছরে যে জ্বালানি তেল আমদানি হবে তার দাম কমবে। অন্যদিকে বিইআরসি চেয়ারম্যান জানান, সরকার পরিবর্তন হওয়ায় তেলের দাম কমানোর সুযোগ তৈরি হয়েছে। আপনি আইন যাই করেন, সংস্থা যাই করেন, প্রতিষ্ঠান যাই করেন, অনুকূল পরিবেশ যদি না থাকে তার পক্ষে কাজ করা অত্যন্ত দুষ্কর। আমাদের যদি স্টোরেজ ক্যাপাসিটি বাড়াতে পারতাম আরো বেশি, তাহলে হয়তো আমরা কিছু বার্গেনিং বা ইয়েতে থাকতে পারতাম। ভোক্তা অধিকার নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ক্যাবের জ্বালানি উপদেষ্টা বাজার ভিত্তিক দাম নির্ধারণের পদ্ধতিতে না যাওয়ার পরামর্শ দেন। বিগত সরকার ব্যবসায়ীদের সরকার ছিল, তারা তাদের স্বার্থ সংরক্ষণ করতে যে নানা ধরনের পরিবর্তন তারা করার দরকার মনে করেছে, কিন্তু আজকের সরকারের তারই ধারাবাহিকতায় তেলের মূল্য, ডিজেলের মূল্য, পেট্রোলের মূল্য, কেরোসিনের মূল্য তার নিজের হাতে কেন রাখতে হবে? বিদ্যুৎ ও জ্বালানি খাত নিয়ে সরকারকে ব্যবসা না করে বরং সেবার মান উন্নত করার পরামর্শ উঠে আসে সিপিডি সংলাপে। উপস্থাপনের জন্য সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। রমজানে বাজারে পণ্য সরবরাহের কৃত্রিম সংকট তৈরি করতে দেয়া হবে না বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে বাজার পরিস্থিতি ও টিসিবির পণ্য বিতরণ কার্যক্রম নিয়ে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন তিনি। টিসিবি 350 ট্রাক কার্যক্রম পরিচালনা করছে। আমরা অতদিন পর্যন্ত থাকবো যতদিন পর্যন্ত বাজারে একটা স্বস্তিজনক অবস্থা পরিপূর্ণভাবে না চলে আসে। সেটা ডিমের বাজারে এসছে, পেঁয়াজের বাজারে আসবে বলে আমরা আশা করছি, আলুর বাজারেও আসবে বলে আমরা আশা করছি, তেলের বাজারও আমরা চেষ্টা করছি যতটুকু সম্ভব আন্তর্জাতিক বাজারের পরিস্থিতিকে মেনে নিয়ে আমরা এটাকে সহনশীল করার জন্য। প্রবাসী আয় করমুক্ত হলেও বাড়ি নির্মাণ বা যেই খাতে ব্যয় বিনিয়োগের ক্ষেত্রে দেখাতে হয় টাকার উৎস, তখনই প্রয়োজন পড়ে রেমিটেন্স সার্টিফিকেটের। আর এই সনদ দিতেই দেশের বিভিন্ন ব্যাংক গড়িমসি করছে বলে অভিযোগ প্রবাসী ও তাদের স্বজনদের। অথচ সংশ্লিষ্টরা বলছেন এই সনদ দিতে বাধ্য তারা। অর্থনীতিবিদদের শঙ্কা, প্রবাসীদের ভোগান্তি বাড়লে চাপে পড়তে পারে রিজার্ভ। অভিযোগের সত্যতা মিললে সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঈন সুমনের সহায়তায় সাইফুল ইসলামের রিপোর্ট।
দেশের অর্থনীতি ও রিজার্ভের অন্যতম ভিত রেমিটেন্স। এই আয়ের বিপরীতে প্রবাসী বা তাদের পরিবারকে দেশে কোনো আয়কর দিতে হয় না। তবে বাড়িঘর নির্মাণ থেকে শুরু করে প্রবাসীদের পাঠানো অর্থ খরচ করতে গেলে দেখাতে হয় আয়ের উৎস। তখনই দরকার হয় রেমিটেন্স সনদ বা সার্টিফিকেটের। অভিযোগ আছে এই সনদ দিতে গড়িমসি করছে দেশের বিভিন্ন ব্যাংক। রেমিটেন্স সার্টিফিকেটের জন্য যাই তলব করি, তখন এরা বিভিন্ন রকমের বাহানা দেখায় যে আপনার টাকাটা তো সরাসরি আমাদের ব্যাংকে আসে নাই, এটা তো একটা ব্যাংক একটা বায়া হয়ে আসছে। যে ব্যাংকে আমি টাকাটা পাঠাইতেছি ওই ব্যাংকে যখন আমার রেমিটেন্স সার্টিফিকেট দরকার হচ্ছে তখন ব্যাংক আমাকে এটা দিচ্ছে না, ব্যাংক বলতেছে যে এখান থেকে নেওয়ার জন্য। 30-35 বছরের ওই ডকুমেন্টগুলো এরা চাইতেছে, তো ডকুমেন্ট তো সবগুলো আমার দ্বারা সংরক্ষণ করা সম্ভব হয় নাই। টাকা পাঠাইছে এখানে এক্সচেঞ্জ থেকে, কিন্তু ওরা বলতেছে না এই টাকা হুন্ডির থেকে আসছে। ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন দেশের যে ব্যাংকের অ্যাকাউন্টে প্রবাসী আয়ের অর্থ জমা হবে সেই ব্যাংক সনদ দিতে বাধ্য। এক্ষেত্রে যে দেশ থেকে রেমিটেন্স পাঠানো হচ্ছে সেই দেশের এক্সচেঞ্জ হাউস বা ব্যাংক থেকে কোনো সনদের প্রয়োজন পড়ে না। যে ব্যাংকের মাধ্যমে রেমিটেন্সটা পেল তাদের তো জানা থাকা উচিত যে এটা রেমিটেন্স টাকা এসছে অন্য যে কোনো ব্যাংকের মাধ্যমে পাক না কেন, তাহলে তারা এখানে দিতে না চাওয়ার কোনো কারণ নেই। গড়িমসি করাটা একেবারে আমি বলবো ক্ল্যারিক্যাল অলসতা। ব্যাংকারদের জন্য এটা কোনো সমস্যা হওয়া উচিত না, শুধু মনোযোগের ব্যাপার। সেন্ট্রাল ব্যাংক থেকে একটা ছোট্ট নির্দেশনা দিয়ে দেওয়া হবে যে কোনো গ্রাহক কোনো ব্যাংকে গিয়ে এই রেমিটেন্স এই ধরনের কোনো স্টেটমেন্ট সংক্রান্ত ব্যাপারে ভুগতে পারবেন না। অর্থনীতিবিদরা বলছেন রেমিটেন্স সংক্রান্ত ইস্যুতে প্রবাসীরা যেন কোনো ধরনের বিড়ম্বনায় না পড়ে সেই ব্যবস্থা বাংলাদেশ ব্যাংককেই নিশ্চিত করতে হবে। রেমিটেন্স যে সার্টিফিকেট সেই সার্টিফিকেটটা যদি তাদেরকে দেওয়া হয় তার বাড়ি করা থেকে আরম্ভ করে কোনো একটা জায়গায় যখন দরকার হয় সেটি যাতে তারা দেখাতে পারে। বাংলাদেশ ব্যাংকের হুঁশিয়ারি, প্রবাসী ও তাদের স্বজনদের প্রয়োজন মতো রেমিটেন্স সনদ দিতে গড়িমসি করার প্রমাণ পেলেই নেওয়া হবে কঠোর ব্যবস্থা। আমার মনে হয় ব্যাংক তার ক্লায়েন্টের প্রয়োজন অনুযায়ী সার্টিফিকেট ইস্যু করতে পারে, এটাতে তেমন কোনো প্রত্যয়নপত্র ইস্যু করাতে ব্যাংকের কোনো আইনি জটিলতা আছে বলে আমার মনে হয় না। কোনো ব্যাংক যদি রেমিটেন্স সার্টিফিকেট দিতে গড়িমসি করে তাহলে বাংলাদেশ ব্যাংকের হটলাইন নাম্বার 16236-এ যোগাযোগ করার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। বিশ্বের একমাত্র স্বীকৃত চক্ষু চিকিৎসা শিক্ষা ও সার্জিক্যাল উড়ন্ত চক্ষু হাসপাতাল অরবিস এখন চট্টগ্রামে 12 দিনের সফরে এসেছে এই বিশেষায়িত হাসপাতালটি। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান নিয়ে চক্ষু চিকিৎসক এবং এই খাতের অন্য পেশাজীবীদের সরাসরি অস্ত্রোপচার সহ অন্যান্য প্রশিক্ষণ দিচ্ছে। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় ফিরদৌস লিপির রিপোর্ট। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের একেবারে শেষ প্রান্তে অবস্থান নেওয়া বিশাল এই উড়োজাহাজ 8-10টা সাধারণ যাত্রীবাহী বিমান নয়, এটি বিশ্বের একমাত্র স্বীকৃত উড়ন্ত চক্ষু চিকিৎসা শিক্ষা ও সার্জিক্যাল হাসপাতাল, যার নাম অরবিস। MD-10 বিমানে স্থাপিত এই হাসপাতালের ভেতরে চোখের চিকিৎসার আধুনিক নানা সরঞ্জামের বিশাল কর্মযজ্ঞ, যেখানে রয়েছে শ্রেণীকক্ষ, চিকিৎসার কেন্দ্র, লেজার রশি, বিকিরণ কক্ষ সহ নানা আয়োজন। স্থানীয় চিকিৎসকরা যেখানে সরাসরি চোখের নানা জটিল চিকিৎসা ও সার্জারি দেখতে পাচ্ছেন, এমনকি এসব যন্ত্র ও প্রযুক্তি ব্যবহার করে চর্চা করতে পারছেন। আর তাদের হাতে কলমে প্রশিক্ষণ দিচ্ছেন বিশ্বের সেরা 20 চক্ষু বিশেষজ্ঞ। যুক্তরাষ্ট্র ভিত্তিক এই উড়ন্ত চক্ষু হাসপাতাল গত 17 নভেম্বর 11তম বারের মতো বাংলাদেশে এসেছে। আমরা বাংলাদেশে সিমুলেশন ট্রেনিং এর মাধ্যমে চিকিৎসকদের আরো দক্ষ করার চেষ্টা করছি। এর মাধ্যমে চক্ষু চিকিৎসকরা যেন সঠিকভাবে জটিল সার্জারিগুলো করতে পারে সে বিষয়ে ট্রেনিং দেওয়া হচ্ছে। সর্বপ্রথম 1985 সালে বাংলাদেশে প্রশিক্ষণ কর্মসূচি নিয়ে আসে অরবিস উড়ন্ত চক্ষু হাসপাতাল। এরপর সর্বশেষ দেশে আসে 2017 সালে। এখানে আমরা সিমুলেটেড আইয়ের ট্রেনিং করতেছি। আমাদের নিজস্ব কর্মক্ষেত্রে গিয়ে আমরা এটা আবার পেশেন্টের উপর অ্যাপ্লাই করতে পারবো। স্কুইন সার্জারি, মানুষের চোখ যে বাঁকা থাকে, বাঁকাটাকে কিভাবে সোজা করা হয় ওটা আমরা এখানে শিখতেছি। পৃথিবীব্যাপী 200-এর বেশি দেশে ও অঞ্চলে কাজ করা এই উড়ন্ত চক্ষু হাসপাতাল বাংলাদেশের প্রশিক্ষণ শেষে পরবর্তী গন্তব্য রুয়ান্ডায়। চোখের চিকিৎসার অত্যাধুনিক নানা যন্ত্রপাতি এবং বিশ্বের সেরা সেরা চক্ষু বিশেষজ্ঞদের দ্বারা পরিচালিত এই যে প্রশিক্ষণ তা দেশের চিকিৎসকদের আরও বেশি সমৃদ্ধ করবে এমন প্রত্যাশা। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। মরুর বুকে ক্রিকেট ঝড় উঠছে আজ। শুরু হচ্ছে আবুধাবি টি10 লিগের 8ম আসর। প্রথম দিনের দ্বিতীয় ম্যাচে স্যাম পার্মির বিপক্ষে মাঠে নামবে সাকিব আল হাসানের বাংলা টাইগার্স। ম্যাচ শুরু হবে রাত 8:45।
সবশেষ মৌসুমের আক্ষেপ ঘোচাতে মরিয়া এবার বাংলা টাইগার্স। এলিমিনেটরে হেরে বিদায় নিলেও এবার শিরোপাকে পাখির চোখ করেছে ফ্র্যাঞ্চাইজিটি। সে লক্ষ্যে সাকিব আল হাসানের নেতৃত্বে বেশ শক্তিশালী দল গঠন করেছে তারা। ওপেনিংয়ে হজরতুল্লাহ জাজাই এবং আফগান লেগ স্পিনার রশিদ খানের অন্তর্ভুক্তি আত্মবিশ্বাসী করে তুলেছে টাইগারদের। সঙ্গে আছেন দাসুন সানাকা, ইফতিখার আহমেদ, মোহাম্মদ শেহজাদ, লিয়াম লিভিংস্টোন, জশ লিটল এবং হ্যারি ব্রুকসের মতো তারকা ক্রিকেটাররা। যে কোনো মূল্যে এই আসরের শিরোপা ঘরে তুলতে চায় বাংলা টাইগার্স কর্তৃপক্ষ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। এক যুগ পর সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনায় বেগম জিয়া, প্রধান উপদেষ্টার অভিনন্দন। অভ্যুত্থানে মানুষের পাশে থেকে আস্থা অর্জন করেছে সেনাবাহিনী, বললেন ডক্টর ইউনূস। ছাত্র জনতার আত্মত্যাগ মাথায় রেখে সুষ্ঠু নির্বাচন হবে, বললেন নবনিযুক্ত সিইসি। নতুন কমিশনে আছেন আমলা, বিচারক, সেনা কর্মকর্তা সহ 4 জন। প্রজ্ঞাপন জারি। এই ছিল সময় সংবাদে, সঙ্গেই থাকুন সময়ের।